কি হয়েছে না বললে সমস্যার সমাধান হবে কি করে? নিজের ভেতরে চেপে রেখো না। এর মাধ্যমে যারা কথা শোনায় তারা কিন্তু পিছু হটবে না। নিজেকে শক্ত করে তাদের মুখের উপর কথা বলতে হবে। তাই বলো, তোমার সমস্যা কি? কিছু হয়নি। সত্যি? শ্রেয়না মাথা নাড়িয়ে সায় জানায়। তৎক্ষণাৎ আবরণ তার পকেট থেকে মীরাবের মোবাইল বের করে, যেখানে অনিকেতের কার্যকলাপগুলো দেখা যাচ্ছে। এসব মীরাবি ভিডিও করে আবরণকে দেখিয়েছে। ওই অনিকেত আমার বাজেভাবে হ্যারাস করেছে। স্যারকে বললেও তিনি কিছুই বলেননি। ক্লাসের বাইরেও মেয়েরা আমায় নির্ট্রোল করে। আমি নাকি বাজে মেয়ে, সকালে গোসল করে এসেছি বলে বাজে কাজ করি আমি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে ফুপিয়ে উঠে শ্রেয়না। কিছু স্টুডেন্ট তাদেরই দেখছে। আবরণ এতক্ষণ মনোযোগ সহকারে শ্রেয়নার কথা শুনে এক হাত পকেট থেকে বের করে শ্রেয়নার হাত চেপে ধরে আবরণ। এরপর কিছুক্ষণ সেই হাতের দিকে তাকিয়ে থেকে ছেড়ে দেয়। ফলো মি। গম্ভীর কণ্ঠ আবরণের। শ্রেয়না কিছু বলে না। মীরাব সানি তাড়া দেয় তাকে। অগত্যা শ্রেয়না হাঁটে তাদের পেছনে। ইতিমধ্যে তার ব্যাগ ক্যারি করছে সানি। দুজনেই বেশ চিন্তিত, এদের ছাড় দিতে নেই। ক্লাসে ঢুকেই অনিকেতের কাছে আসে আবরণ। ব্রেঞ্চে হেলান দিয়ে পা নাচাচ্ছিল সে। আবরণ এসেই তার কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি মেরে দেয়। স্যার দ্রুত আসেন। সিটকে পড়ে যাওয়া অনিকেতকে ধরতে যাচ্ছিলেন। আবরণ তার পিঠে লাথি বসিয়ে দেয়, যার ফলে তিনিও উল্টে পাল্টে ফ্লোরে মুখ থুবড়ে পড়েন। আবরণ, আমি তোমার স্যার, ইডিয়েট। হাই, চুপ। কোচি ছাত্রদের সাথে ইন্টারমিউ করিস? তুই আবার স্যার? কি ভেবেছিস তোর সম্পর্কে জানে না আমি? নিজের ভালো চাইলে চুপ থাক, বুইরা খাটাস, না হলে জায়গা মতো সিল মেরে দেব। তখন আর কোচি মেয়েদের সাথে বিছানায় গিয়ে লাভ হবে না। স্যার চুপ হয়ে যান। সেই সাথে ভাবতে থাকেন আবরণ কি করে তার সম্পর্কে জানলো। আবরণ ইচ্ছে মতো মারতে থাকে অনিকেতকে। এরই মধ্যে সানি হাজির হয় হকি স্টিক নিয়ে। মনের মতো পেটাতে থাকে আবরণ। শ্রেয়না কেঁপে কেঁপে উঠছে। শেষে না পেরে ছাড়াতে যায় আবরণকে। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? একে বলাই উচিত হয়নি। আবরণ সরে এসো। আবরণ থামে না। হকি স্টিক ভেঙে গিয়েছে, সিট উল্টে পড়ছে। সে গিয়ে অনিকেতের বুকের উপর চড়ে বসে। মুখে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে থাকে। শ্রেয়না গিয়ে তার বাহু চেপে ধরে। থামে আবরণ। পরপর শ্বাস নিচ্ছে সে। অনিকেতের মুখে আরেকটা ঘুষি মেরে উঠে আসে তার উপর থেকে। নাকের ডগা হাতের উল্টো পিঠে মুছে নেয়। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে থাকে অনিকেতের দিকে, যার অবস্থা এই মুহূর্তে শোচনীয়। ইতিমধ্যে সকল টিচার উপস্থিত হয়েছেন। আবরণের বেপরোয়া স্বভাব তারা পূর্ব থেকে অবগত, তবে এমন এক কাণ্ড করে বসবে ভাবেনি কেউই। আর কে কি বলেছে? আবরণের ঠান্ডা কণ্ঠ যেন শ্রেয়নার ভেতরটা শিউরে ওঠে। তার নীরবতা দেখে আবরণ তাকায় সেদিকে। গাল লাল টমেটোর মতো হয়ে আছে, নাকের ডগা লাল, চোখে যেন আগুন তার। বলো। শ্রেয়না বলতে চায়নি, কিন্তু আবরণ এমনিতে ছাড়বে না। মেয়েদেরও কি মারবে এই ছেলে? মেয়ে দুটোর দিকে ইশারা করতেই দুজনেই শুকনো ঢোক গিলে। এতক্ষণ যাবৎ বেশ সমালোচনা করছিল তারা। আবরণের এই রূপ দেখে সব হাওয়ায় ফুস হয়ে গিয়েছে। ওর রূপ আছে তাই ছেলেটা আকৃষ্ট হয়। তোদের তো সেটাও নেই। আর না আছে শরীরে এক টুকরো মাংস, শুকনো কাঠের মতো শরীর। ছেলেটা একবার তাকালে দ্বিতীয়বার ভুলও দেখবে না। তোর তো বডি দেখিও আকৃষ্ট করতে পারিস না। হিংসা হয়, চোখ তুলে নেবে তোদের। যদি নেক্সট টাইম শুনেছি কারোর সম্পর্কে বাজে মন্তব্য করেছিস, সকালে গোসল করে এসেছে বলে তোদের এত সমস্যা কেন? পানি কি তোদের বাপের খরচ করেছে? রাত বেরোতে টাকা নিয়ে হোটেলে ম্যাচ খেলে বেড়াও, সে সম্পর্কে ভেবেছ খবর রাখি না? আবরণ জায়েদ সব জানে, তাই নিচের চরকায় তেল দেয়। সেটাই তোদের জন্য ভালো হবে। নাহলে চুল একটাও রাখবো না, আর না দাঁত থাকবে। তোদের প্রাইভেট ভিডিও দিস না ইনবক্সে, তোদের নাগরকে সব ভাইরাল করে দেব। নিজেদের চরিত্র ঠিক কর, খান কে মাকি। শ্রেয়না চোখ বন্ধ করে নেয়। মীরাব সানি বেরিয়ে আসে সেখান থেকে। আবরণও বেরোতে চায়, কিন্তু তখনই উপস্থিত হয় একজন সুদর্শন যুবক। গম্ভীর মুখশ্রী তার। পকেটে হাত গুজে প্রবেশ করে ক্লাসরুমে। সানগ্লাস খুলে বুকের কাছে ঝুলিয়ে রাখে। সবাই তাকায় ছেলেটার দিকে। চেনা চেনা লাগছে। সাদা ইন করা শার্টের সাথে কালো প্যান্ট, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। কি হয়েছে? তুমি। অবাক কণ্ঠ শ্রেয়নার। স্যার বলে ওঠেন। আপনি হঠাৎ ভার্সিটিতে কেন দরকার?
ছেলেটা উত্তর দেয় না, শ্রেয়নার দিকে এগিয়ে আসে গম্ভীর স্বরে বলে, সমস্যা কি? মিরাব কল করেছিল। কে বলেছে আমায় বল। আবরণ হামি দিয়ে এগিয়ে আসে, ছেলেটার কলার ঠিক করে দেয়। সানগ্লাস পরে নেয় সে, চুলগুলো কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে পিছনে ঠেলে দিয়ে বলে, ম্যাচ শেষ লেট লতিফ, এখনো চেঞ্জ হলো না। নেচের মধ্যে পরিবর্তন কি বুড়ো বয়সে আনবে? বলেই আবরণ চিল মুডে চলে আসে সেখান থেকে। একজন স্যার জিজ্ঞেস করে, আপনি? শেজান আলম, ব্রাদার অফ শেওনা আলম। বলেই শ্রেয়নার কাজ চেপে ধরে ক্লাস থেকে বেরিয়ে আসে শ্রেজান। যা বলার দরকার সব মিস্টার শেখকেই বলবে সে। শ্রেজানের গমন পথে তাকিয়ে থেকে স্টুডেন্টদের মধ্যে একজন মেয়ে বলে, লোকটাকে কয়েকবার টিভিতে দেখে। কে উনি? গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, নীরজ জাহিদের ডান হাতও বলতে পারে। মেয়েটা মনে মনে বলে। বেশ হ্যান্ডসাম কিন্তু। ওইদিকে মেয়ে দুটো লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আবরণ যা করেছে এর চেয়ে কয়েক ঘা শরীরে পড়লেও হয়তো অতটা খারাপ লাগতো না। শ্রেয়না বিমর্ষ মনে বাড়ি আসে। প্রীতি সায়ান এক্সাম দেয়নি, আসেওনি ভার্সিটিতে। কে জানে এদের মনে কি চলে। মেজাজ ঠিক করার জন্য শ্রেয়না ওয়াশরুমে আসে, কিন্তু সেখানে আগে থেকেই শ্রেয়াকে বসে থাকতে দেখে চমকায় শ্রেয়না। মেয়েটা শাওয়ারের নিচে বসে আছে। কি হয়েছে তোমার? দ্রুত মাথায় উঠে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে বোনের দিকে। শ্রেয়না অবাক হয়, ভয়ও পায় কিছুটা। মেয়েটা এমন কখনো করেনি। বলো আমায়। শ্রেয়ার মুখে হাত বুলিয়ে তাকে বাইরে নিয়ে আসে, কিন্তু শ্রেয়া খুঁড়িয়ে হাসছে দেখে বাঁকা চোখে তাকায় শ্রেয়না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দ্রুত বোনের স্কুল ড্রেস উপরের দিকে তোলে। হাঁটু চুয়ে লাল তরল গড়িয়ে পড়ছে। কেঁপে ওঠে শ্রেয়না। শ্রেয়ার গালে হাত রাখে, কম্পিত কণ্ঠে শুধায়, কে করেছে? শ্রেয়া এবার হাউমাউ করে কেঁদে দেয়। বোনের মাথা বুকে চেপে ধরে শান্ত করে শ্রেয়না। শ্রেয়া কাঁদতে কাঁদতে বলে, নিউ টিচার এসেছে আপু, উনি আমার সাথে বাজে আচরণ করেন। কাউকে বলতে নিষেধ করেছেন, না হলে আমায় মেরে ফেলবে। ভাইয়াকে বলে দিবে, সবাই আমায় বকবে এসব জানলে। বাঁচাও আমায়, আমার অনেক কষ্ট হয়, আমি পালিয়ে এসেছি। স্যার নাম কি? শান্ত কণ্ঠ শ্রেয়নার। রাতুল স্যার। শ্রেয়না বোনকে পরম মমতায় আগলে নেয়। পোশাক পাল্টে তাকে শুইয়ে দেয় বিছানায়। ঘুম পাড়িয়ে দেয় শ্রেয়াকে। ভয় পেও না, কেউ কিচ্ছু বলবে না। ওই লোকটাই শাস্তি পাবে। সত্যি? ভাইয়া জানলে মারবে না আমায়? বড় বড় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। শ্রেয়না চুমু খায় তার গালে, হাসি মুখে বলে, আরে না বোকা, ও নিজে সাজা পাবে, ভালো কাজ করেনি। কে শাস্তি দিবে? ভাইয়া? দিবে একজন, তুমি ঘুমাও, আমি পরে তোমায় খাইয়ে দেবো। কোথাও যাবে তুমি? ব্যথা পেয়েছো? মেডিসিন নিয়ে আসো ফার্মাসি থেকে। ভয় পাচ্ছি আমি, স্যার যদি চলে আসেন খুব মারবেন আমায়। শ্রেয়ার কপালে চুমু খায় শ্রেয়না। বোকা মেয়ে, আবরণকে রেখে যাবো? শ্রেয়ার চোখ চিকচিক করে ওঠে। শ্রেয়না আলতো হাসে, উঠে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, মীরাব আছে, চলবে? হ্যাঁ। আচ্ছা আমি দরজা খুলে দিচ্ছি। রুম থেকে বেরিয়ে আসে শ্রেয়না। সঙ্গে সঙ্গে চোখ মুখ শক্ত হয়ে যায় তার। মুখের নকশাটাই যেন পাল্টে যায়। শ্রেজানের কক্ষে প্রবেশ করে। বেরিয়ে আসে মোটা চামড়ার বেল্ট হাতে। সেটা হাতে পেঁচাতে পেঁচাতে দরজা খুলতে যায়। কলিং বেলের আওয়াজ শোনা যাচ্ছে। শ্রেয়নার মুখভঙ্গি পরিবর্তন হয়। শান্ত দৃষ্টিতে তাকায় মীরাবের দিকে। তুমি শ্রেয়ার পাশে থেকো, ও একটু অসুস্থ, নিচে যাচ্ছে ফার্মাসি থেকে মেডিসিন আনতে। মীরাব আচ্ছা বলে। শ্রেয়না বেরিয়ে আসে। মীরাব আর চোখে দেখে নেয় তার হাতে পেঁচিয়ে রাখা বেলটাকে। কপাল কুঁচকে আসে তার। শ্রেয়না লিফটে চড়ে শক্ত করে চেপে ধরে থাকে বেল্টখানা। বিড়বিড় করে আওড়ায়, আমার ফুলের গায়ে হাত দিয়ে ঠিক করিসনি, আসছি আমি। আমার প্রিয় মানুষের দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? পারলে নিজেকে বাঁচিয়ে দেখা। স্কুল মাঠে সকল শিক্ষক সহ স্টুডেন্ট জমা হয়েছে। তারা আশ্চর্যিত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। এগোতে পারছে না কেউই, সাহসে কুলাচ্ছে না। পাশে ওই মোটা বেল্টের আঘাত যদি তাদের শরীরে পড়ে। শ্রেয়না বেধরং পিটিয়ে যাচ্ছে রাতুল স্যারকে। ছেলেটাকে চিনতে বেশ বেগ পেতে হয়নি। শ্রেয়াদের ক্লাসে ঢুকে রাতুল স্যারের অবস্থা সম্পর্কে জানতে চাইলে শ্রেয়ার এক বান্ধবী তাকে দেখিয়ে দিয়েছে। সেই থেকে তাকে মারতে মারতে মাঠে এনে ফেলেছে শ্রেয়না। রাতুল যেন আহাম্মক বনে গিয়েছে। এত তাড়াতাড়ি এসব কিছু তার সঙ্গে ঘটে যাবে ভেবে দেখেনি। মেয়েটা হুট করেই সামনে এলো।
আর হাতের বেল্ট দিয়ে সজোরে তার হাতে আঘাত করল। এরপর থেকে এলোপাথারি মেরেই যাচ্ছে। কিছু জনের সাথে শ্রেয়নার পরিচয় আছে। শ্রেয়াকে নিয়ে মাঝে মধ্যে স্কুলে আসতো সে। শ্রেয়নার এমন বেপরোয়া আচরণ দেখে তৎক্ষণাৎ হেডমাস্টার কল লাগায় সৃজন আলমের নাম্বারে। সৃজন দ্রুত আসে স্কুলে। গেট পেরিয়ে হন্তদন্ত হয়ে বোনের কাছে আসে, কিন্তু শ্রেয়না থামার পাত্রী নয়। হাঁপিয়ে গিয়েছে, ক্লান্ত লাগছে, হাত লাল হয়ে এসেছে, ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। তবুও থামছে না, দাঁত চেপে পিটিয়ে যাচ্ছে, রক্তাক্ত করে চলছে রাতুলকে। সৃজন এসে শ্রেয়নার হাত চেপে ধরে। ভাইয়ের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকায় শ্রেয়না। সৃজন খানিক ভরকায়, হতভম্ব হলো বোনের এহেন দৃষ্টি দেখে। তার দু কাঁধ ঝাঁকিয়ে মৃদু স্বরে বলল, সমস্যা কি তোমার? পাবলিক প্লেসে সিনক্রেট করছো কেন? কি হয়েছে? শ্রেয়না নিজেকে ছাড়িয়ে নিয়ে রাতুলের দিকে তাকায়। মুখ থুবড়ে পড়েছিল সে, মাটিতে রক্তের ছড়াছড়ি, যা তার শরীর কেটে গড়িয়ে পড়েছে। রাতুল সজা হয়, বলতে চায় কিছু উচ্চারণ করার আগেই শ্রেয়না তার হাতের বেল্ট দিয়ে রাতুলের মুখে সজোরে আঘাত করে, যার ফলে রাতুল পুনরায় মুখ থুবড়ে পড়ে মাটিতে। হয়তো দু একটা দাঁতও ভেঙে মাটিতে পড়ল। সবাই হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে। সৃজন শ্রেয়নাকে ঝট করে নিজের দিকে ঘুরিয়ে চর মেরে দেয় তার গালে। শ্রেয়নার ক্লান্ত শরীরটা কেঁপে ওঠে, ছলছল করে অক্ষি কোটর, গাল বেয়ে তপ্ত অশ্রুকণা গড়িয়ে পড়ে। বোনের নির্লিপ্ততা দেখে সৃজন দাঁত চেপে প্রশ্ন করে, বলবে তো কি হয়েছে? এভাবে পশুর মতো মারছো কেন? শ্রেয়না ছাড়িয়ে নেয় নিজেকে, এরপর বেল্ট ছুঁড়ে মারে রাতুলের শরীরে। তাকে পা দিয়ে আঘাত করতে করতে চিৎকার দিয়ে বলে, ও পশু, সেই জন্যেই পশুর মতো আচরণ করছি। মানুষ হলে নিশ্চয়ই এভাবে মারতাম না। ওর সাহস কি করে হয় আমার ছোট ফুলের মতো বোনের দিকে কুদৃষ্টিতে তাকানোর? ওকে ছোঁয়ার স্পর্ধা পেল কি করে ও? মেয়েটার শরীরে কামড়ে কামড়ে দাগ বানিয়ে ফেলেছে, কতটা রক্তাক্ত করেছে জানো তুমি আদৌ সেটা? কথাগুলো বলতে বলতে ফুপিয়ে ওঠে শ্রেয়না। সৃজন সহ আশেপাশের সকলেই অবাক হয়, সেই সাথে অবিশ্বাস ও দৃষ্টিতে তাকায় রাতুল স্যারের দিকে। ছেলেটা নিতান্তই ভদ্র আর আচরণের নম্র, তাদের বিশ্বাসই হচ্ছে না শ্রেয়নার কথা। আমরা কি করে বিশ্বাস করব আপনি যা বলছেন এসব সত্যি? স্যারের কথায় শ্রেয়না জ্বলন্ত দৃষ্টিতে তাকায়, দাঁত চেপে বলে, বাসে গিয়ে তোর মেয়েকে জিজ্ঞেস করিস, তাহলেই উত্তর পেয়ে যাবি। মিস শ্রয়না। শাট আপ। শক্ত কণ্ঠে ধমকে ওঠে শ্রেয়না। এখানে আসার আগে হেডমাস্টারের মেয়ের সাথে দেখা হয়েছিল তার। মেয়েটার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল এক্ষুনি কেঁদে দিবে। শ্রেয়না তাকে আড়ালে নিয়ে খানিক জোরাজুরি করেছিল। মেয়েটা কিছু বলছিল না দেখে সে রাতুল স্যারের ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটা এতে কেঁদে দেয়, ফলে যা হবার তাই হলো। সে সব কিছু বলে দেয় শ্রেয়নাকে। ক্লাসের ফাঁকে যে যখন ওয়াশরুমে যায় কিংবা বাকি মেয়েরা তাদের ব্ল্যাকমেল করতো রাতুল, সে আগে থেকেই ওয়াশরুমে ক্যামেরা রেখে আসতো। পরবর্তীতে তাদের দিয়ে বাজে কাজ করাতো। মেয়েরাও বাধ্য ছিল, লজ্জায় ভয়ে কাউকে বলতে পারতো না। সৃজন শুধু শ্রেয়নাকে দেখছে। মেয়েটার মধ্যে হঠাৎ এত সাহস কি করে আসলো? এমন কঠোর শ্রেয়নাকে সে কখনোই দেখেনি। স্বভাব সুলভ শ্রেয়না আলম খুবই কোমল আর শান্ত। তার চাহনি সদ্য ফুটা ফুলের ন্যায় স্নিগ্ধ আর পবিত্র। এই মেয়ে এমন অগ্নির দৃষ্টিতে তাকানোর বিদ্যা কার থেকে রপ্ত করল? এই ছেলেকে আজকেই বরখাস্ত করবেন, নাহলে স্কুল এখান থেকে উঠে যাবে। বুঝে কাজ করবেন স্যার, সম্মান করি তাই বেশি কিছু বললাম না। নেক্সট টাইম এই ছেলেকে স্কুলের আশেপাশে দেখলেই আপনি সহ আপনার 14 গোষ্ঠীর খবর খারাপ করে ছাড়বো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে শ্রেয়নাকে নিয়ে চলে আসে সৃজন। সেখানে আরও অনেক স্টুডেন্ট ছিল। তারা সকলেই রাতুলের কুকীর্তির কথা জানায়। হেডমাস্টার অবাক হন ভীষণ। তার আড়ালে তারই স্কুলে ছোট ছোট বাচ্চাদের সাথে এমন নিকৃষ্ট কাজ চলছে, আর তিনি জানতেনই না। সৃজন শ্রেয়নার কাজ চেপে হাঁটছে, দুজনেই জিপে চেপে বসে। সৃজন বেল্ট নিয়ে এসেছে নিজের সাথে। বেল্ট উল্টে পাল্টে দেখে নিয়ে বলে, এটাই পেয়েছিলি আপু? আমার ফেভারিট বেল্ট ছিল। এটা শক্তপোক্ত, বেছে নিয়ে এসেছি। সৃজন দীর্ঘশ্বাস ফেলে পর মুহূর্তেই বলে, বাসায় কাকে রেখে এসেছিস? মীরা। ঘাড় বাঁকিয়ে বোনের দিকে তাকায় সৃজন। শ্রেয়না নিজের দৃষ্টি সরায় না, সামনের দিকেই তাকিয়ে থাকে। গেটের সামনে জিপ থামতেই শ্রেয়না নেমে আসে, পা বাড়ায় ফার্মেসির উদ্দেশ্যে, কিন্তু এর আগে বলে যায়, শোনো ভাইয়া, সব পুরুষ এক নয়, আর না সবার মন মানসিকতা এক।
বাচ্চারা যাদের সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের উচিত তাদের সাথেই তাকে রেখে দেয়া। সৃজন শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, জিভ ঘুরিয়ে আইজিপির কোয়ার্টারের দিকে চলতে শুরু করে, বিড়বিড় করে বলে, বড় হয়ে গিয়েছিস, সংসার বাচ্চা সামলাতেও বেশ পারদর্শী। আমাকেও এভাবে সামলে নে, বড্ড ক্লান্ত আমি। ফ্ল্যাটের সামনে আসতেই শ্রেয়না দেখতে পায় দরজা খুলে রাখা। কপালে ভাঁজ পড়ে তার। দ্রুত পদে ভেতরে প্রবেশ করে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও শ্রেয়াকে পায় না, বরং বিছানার চাদর, এলোমেলো জিনিসপত্র ছড়াছড়ি। শ্রেয়না এক মুহূর্ত দেরি না করে ব্যালকনিতে যায়। থাই গ্লাস বন্ধ করা, হাত দিয়ে আঘাত করেও তেমন কোনো উপায় হলো না এতে। অগত্যা পাশের বিল্ডিংয়ে যাওয়ার জন্য পা বাড়ায় সে। 2 মিনিটের মধ্যেই পাশের বিল্ডিংয়ে আসে। 6 তলার বাটন চেপে লিফটে দাঁড়িয়ে থাকে শ্রেয়না। কপাল চেপে ধরে সে। হাতে এখনো ফার্মেসি থেকে কিনে আনা মেডিসিন। আবরণদের ফ্ল্যাটে এসে কলিং বেল প্রেস করে। 2-3 বার প্রেস করার পরও কোনো রেসপন্স আসে না। চিন্তায় কপালে চিকন ঘাম জমা হতে থাকে। পরপর আরও 2 বার প্রেস করার পর খট করে দরজা খুলে যায়। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শ্রেয়না। ফোলা ফোলা গাল দুটোতে কিসের যেন ছাপ, হয়তো বিছানার চাদরের ছাপ লেগেছে। চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো, চোখ দুটো ঘুমে ছোট ছোট হয়ে এসেছে। আবরণ চোখ টেনে শ্রেয়নাকে এক পলক দেখে নেয়, এরপর দরজা খোলা রেখেই ভেতরে চলে আসে। আবরণের পরনে হাঁটু অবধি ছেঁড়া ফাটা প্যান্ট আর 3/4 গেঞ্জি, সেটাও হাতা কাটা। তার এমন রূপ দেখে শ্রেয়না বিস্মিত, এক মুহূর্তের জন্য ভুলে যায় এখানে সে কেন এসেছে। আবরণের কথায় ধ্যান ভাঙে তার। আমাকে দেখা ছাড়াও এখানে অনেক কিছু দেখার আছে, ওসব দেখো। অমন ছুঁচু দৃশ্যতে গেলে কেউ না তো। শ্রেয়না হতভম্ব হয়, জিভ দিয়ে নরম অশ্রু ভিজিয়ে নেয়। কিছু বলার জন্য মুখ খুলবে আবরণ হাইস্কি স্বরে বলে উঠে, শ্রেয়া, মিরাব, সানির সাথে ওই রুমে আছে, যাও, কিন্তু শব্দ করো না, আমার ডিস্টার্ব হয়। একটা রুমের দিকে আঙ্গুল উঁচিয়ে ইশারা করে আবরণ। সোফার উপর ধপ করে মুখ থুবড়ে পড়ে সেখানেই ঘুমিয়ে যায়। এত জলদি কেউ ঘুমাতে পারে? শ্রেয়না পাত্তা দিল না। রুমে প্রবেশ করতেই দেখতে পায় মিরাবের বুকে মাথা রেখে শুয়ে আছে শ্রেয়া। দেখেই মনে হচ্ছে দুজনে গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। সানি পাশেই বিছানার সাথে হেলান দিয়ে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে ব্যস্ত। কথা বলছে ফিসফিস করে, যেন তাদের সমস্যা না হয়। দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়না। সেখানে আর দাঁড়ায় না। শ্রেয়া উঠলে মিরাব নিজেই এসে দিয়ে যাবে, তাই আলগোছে বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে। আবরণ তখনও মরার মতো পড়ে আছে সোফায়, গভীর ঘুমে মত্ত সে। নিরজ্জায়ীদের চোখ মুখ গম্ভীর, সোফায় শটান হয়ে বসে আছেন তিনি। সৃজান তার সামনে বসা। সৃজান তারই পাশে মুখে হাত রেখে বসে আছে। হাসি লুকানোর নিদারুণ চেষ্টা করে যাচ্ছে সে। এরই মধ্যে নীরজ চেঁচিয়ে ওঠেন, হাসি পাচ্ছে, খুব হাসতে ইচ্ছে করছে। আমার জায়গায় থাকলে বুঝতে পারতে ছেলের থেকে প্রদত্ত মাছ কেমন মজা লাগে। সৃজান এবার অস্পষ্ট সুরে হেসে দেয়, পর মুহূর্তে চুপ হয়ে যায়। তবে মুখ থেকে হাসির রেখা সরে না। সৃজান কাচুমাচু মুখ করে বসে আছে, কোনো রকমই বলে, স্যার, আপনার একমাত্র ছেলের আবদার, বিয়ে করে নিন না। চুপ করো গর্ধব, বিয়ের বয়স এখন তোমাদের, তোমরা বিয়ে করো, আমাকে জ্ঞান দিতে এসো না। হ্যাঁ, ঠিক আছে, আমরা কিছু করি না বা বলছি না। আবরণ ইতিমধ্যে মেয়ে দেখা শুরু করে দিয়েছে, বাকিটা আপনি সামলাবেন। সৃজান ফট করে বলে, আপনি এখনো যথেষ্ট হ্যান্ডসাম, তাই মেয়ে পেতে তেমন বেগ পেতে হবে না আবরানের, আই হোপ। সেজান, নীরদের ধমকে সৃজান বলে ওঠে, ইয়েস স্যার। গেট আউট ফ্রম মাই হাউস। সিনহা সহ উঠে দাঁড়ায়। এরপর দুজনে বেরিয়ে আসে জাইদ ম্যানশন থেকে। বাইরে এসে অট্টহাসিতে ফেটে পড়ে দুজন। আবরণের কার্যকলাপে নীরজ জাইদ অতিষ্ঠ। বাপ ছেলের এমন দ্বন্দ্ব দেখে মজা পাচ্ছে তারা। সময়টা তখন এপ্রিলের মধ্যভাগ, বৈশাখ মাস পড়ে গিয়েছে, যার ফলে টিপটিপ বৃষ্টির দেখা মিলছে, কখনো বা ঝড়ো হাওয়া কিংবা মুষলধারে বৃষ্টি। সারা বিকেল মরার মতো ঘুমিয়েছে আবরণ, তাই আপাতত চোখে বোমা ফাটিয়েও ঘুম ধরাতে পারছে না। বিরক্তিতে মুখ তেতো হয় তার। ফ্রিজ থেকে বিয়ারের বোতল বের করে হেলে তুলে ব্যালকনিতে চলে আসে। এমন দায়সারা ভঙ্গিতে হাঁটতে আবরণের দারুণ লাগে, যেন সে কাউকে পাত্তাই দেয় না। নেই কোনো উটকো চিন্তা অথবা ঝামেলা, শান্তি আর শান্তি।
থাই গ্লাস খুলতেই ঠান্ডা বাতাস এসে আবরণের লোমকূপ অবধি দাঁড় করিয়ে দেয়। চোখ বন্ধ করে নেয় আবরণ, হতাশ ভঙ্গিতে বলে ওঠে, যে বয়সে বউয়ের ছোঁয়ায় লোম দাঁড়ানোর কথা, সে বয়সে সে ঠান্ডা বাতাসে শরীর মন জোড়াচ্ছে, সাথে লোমকূপ অবধি দাঁড়িয়ে যাচ্ছে। কি হতভাগা আমি, নাকি প্রকৃতি সৌভাগ্যশীল যে আবরণের ছোঁয়া পেল। এখন একটা মেয়ে পটাতে পারলি না, সে মনে আবরণ জাহিদ। বিড়বিড় করে নিজ মনে কথাগুলো আওড়ায় আবরণ। এরপর বিয়ারের সিপি খুলে ঢকঢক করে গিলতে লাগলো। সিটা বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। শীতে তার দেহ শক্ত হয়ে আসছে, তবুও নিজের জায়গায় অনড় আবরণ। আবরণ সামনে তাকাতেই শ্রেয়নাকে দেখতে পায়। ব্যালকনির লাইট বন্ধ করা বিধায় রুম থেকে হালকা আলোয় ঝাপসা বোঝা যাচ্ছে। মেয়েটা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ, শীতে ঠকঠক করে কাঁপছে। এরপরও বেশ নির্লিপ্ত শ্রেয়না। আবরণের কপালে স্বভাবসুলভ 3টা ভাঁজ পড়ল। বিয়ারের বোতলে আবারও চুমুক দিল। তরলটুকু গিলে নিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজালো। এখনও শ্রেয়নার থেকে দৃষ্টি সরায়নি। সেভাবে দাঁড়িয়ে থেকেই গলার স্বর কিছুটা উঁচিয়ে বলে উঠল, এই যে মিস কৈতরি, মাঝরাতে বেলকনি অন্ধকার করে কৈতরকে স্মরণ করছেন নাকি? হঠাৎ আবরণের চিৎকারে কেঁপে ওঠে শ্রেয়নার সর্বাঙ্গ। তাকে এভাবে কাঁপতে দেখে আবরণ ঠোঁট পিষে হাসে, যেন বেশ মজা পেয়েছে শ্রেয়নাকে চমকে দিতে পেরে। কি হয়েছে তোমার? অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আবরণ মুখ বাঁকায়, কিছুটা এগিয়ে আসে। বৃষ্টির ছাটা তাকে ভিজিয়ে দিচ্ছে সমানে। আমাদের কথায় ষাঁড়ের মতোই শোনাবে আপনাদের মতো সিনিয়রদের গানে। মদখোর, সুদখোর, গাঁজাখোরদের কণ্ঠেরই তো মায়ে আটকাবেন আপনারা, আর বাঁশ খেয়ে প্রতিটা ছেলেদের দিকে আঙুল উঠাবেন। বুঝি না ভেবেছেন? সবই বুঝি। শ্রেয়না কিছুক্ষণের জন্য থম মেরে তাকিয়ে থাকে। সে এমন কি বলে ফেললো যে আবরণ তাকে এত কথা শোনালো? রাত অনেক হয়েছে, ঘরে যাও আর ঘুমাও। সেটা আমিও জানি, আপনি জান না। আমি ঘুমিয়েছি বিকেলে, চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। কোথায় চিন্তা করলাম? সব মুখে বলে দিতে হয় না, বুঝে নিতে হয়। বুদ্ধিমানরা বুঝে নেয়, আমি চালাক, তাই আমিও বুঝে নিয়েছি। ব্রেনটা একটু দ্রুতই চলছে না তোমার? একদম, মেট্রো রেলের থেকে দ্বিগুণ গতিতে চলছে। শ্রেয়না চুপ হয়ে যায়। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় বারান্দা বিলাস করতে এসেছিল। ধ্রুবের কথা খুব মনে পড়ছিল। এই বৃষ্টির দিনে কত স্মৃতি জমানো আছে, কত অনুভূতি মিশ্রণে তাদের কথা আদান প্রদান, স্বপ্নের সংসার, সব কিছু এক নিমিষেই হাওয়া। শ্রেয়নার এখনো বিশ্বাস হয় না। মনে হয় এই তো এখনই ঘুম ভাঙবে, উঠে দেখবে ধ্রুবর শখানেক মিসড কল এবং মেসেজ। শ্রেয়নাকে কলে না পেয়ে হুলুস থুলুস কাণ্ড ঘটাবে ধ্রুব, কিন্তু সে সব শুধু এখন স্বপ্নই। শুনলাম দুপুরে নাকি একজনকে আচ্ছা মতো পিটিয়েছেন, ভালোভাবে ধুলাই করেছেন তো, নাকি কোনো দিক বাকি ছিল? শ্রেয়না শান্ত দৃষ্টিতে তাকায়। আবরণের পরনে আগেরই পোশাক। শীতে ছেলেটার ঠোঁট কালো হয়ে যাচ্ছে, শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। বেশি কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, তাই হয়তো। সামনের চুলগুলোও কিছুটা ভেজা, বুকের কাছের গেঞ্জিও ভিজে লাগছে। আবরণ তখনও শান্ত দৃষ্টিতে শ্রেয়নাকে দেখছে। শ্রেয়নার হঠাৎই মনে হলো আবরণ ছেলেটা বড্ড অগোছালো আর একঘুয়ে মানুষ। কি ব্যাপার, কৈতরু মুখের দানা ফুরিয়ে গেল? মানে? ভ্রু কুঁচকে শুধায় শ্রেয়না। আবরণ নিজের চুল ঝাড়া দিয়ে বলল, রাতুলকে ভালোভাবে চটকে দেননি নাকি? শ্রেয়না উপর নিচ মাথা দোলায়। সে যে মার মেরেছে, কম পক্ষে 1 মাস হসপিটাল থেকে বের হতে পারবে না লোকটা। তাহলে সেজান আলম কেন আরেক রাউন্ড খেলে এলো না? মানে কিছুক্ষণ আগে দেখলাম সে হাতে হকি স্টিক নিয়ে বিল্ডিংয়ে ঢুকলো, দেখে খুব রাগী মনে হলো। অবাক হয়েও না, আমি মীরাবির বেলকনি থেকে দেখেছি। সুবিধা ঠিক ছিল না বলে দূরবীনের সাহায্য নিয়েছে। আমি আবার ভীষণ চালাক, তুমি খুবই দুর্বল, যার জন্য তোমার ভাইকে আবার কষ্ট করতে হলো। তুমি শিওর কিভাবে? ভাইয়া ওকে মেরে আসলো? কারণ তার আগে আমিও এক ধাপ পিটিয়ে এসেছি লোক লাগিয়ে, তাই খবর আমার কাছে পৌঁছেছে। শ্রেয়না কিছু বলার আগে আবরণ সেখান থেকে চলে যেতে যেতে বলে, টেরোরিস্টের নাতনি, এসব খবর যেন বাইরের প্রচার না হয়, নাহলে আপনার ঘাড় ভেঙে বিল্ডিংয়ের গেইটে ঝুলিয়ে রাখবো। বিশ্বাসঘাতকতা করার জন্য নাম দিব খসিটি বেগম। সো বি কেয়ারফুল। শ্রেয়না শুধু ফ্যালফ্যাল নেত্রে তাকিয়ে রইল। এই ছেলের মাথায় নির্ঘাত সমস্যা আছে, সে এবার কনফার্ম হলো।
নিজে নিজে কথা বলে আবরণ নিজেই হুমকি ধামকি দিচ্ছে। শ্রেয় নাকি শুনতে চেয়েছিল তার নীলা খেলার কথা। আশ্চর্য ছেলে। কোথায় যাচ্ছিস? আবরণ সবে বাইকে চেপে বসে মাথায় হেলমেট পরছে, তখনই মীরাবের কণ্ঠ কানে আসে তার। এয়ারপোর্টে যাচ্ছে। হঠাৎ এয়ারপোর্টে কেন? টাকা পয়সা শেষ, তাই ভিক্ষা করার জায়গা ধরতে যাচ্ছে। বেকার মানুষদের তো অভাব নেই, পরে জায়গা পাবো কিনা কে জানে। সানি খিক করে হেসে দেয়। আবরণ পাত্তা দেয় না। বাইক স্টার্ট দিতেই পেছন থেকে মীরাব টেনে ধরে। আবরণ এতে বিরক্ত হয়। তাকে কথা বলার সুযোগ না দিয়ে পেছনে চেপে বসে মীরাব, তার সঙ্গে সানিও। আবরণের কাঁধ চাপড়ে বলে, এবার চল। আবরণ গাল ফুলিয়ে বাইক স্টার্ট দেয়, দাঁত চেপে বলে, রফিকের নাতি, তোর কি করবে? রফিক আমার দাদা বা নানার নাম না। অযথা কথা বলা বন্ধ কর। কাকে পিক করতে যাচ্ছিস? কাজিন সমাজকে। তোর কাজিনগুলো দেশে আসছে অবশেষে। মাগো, কোনোদিন ছবি ছাড়া সামনাসামনি দেখার সৌভাগ্য হবে ভেবে দেখিনি তো। এবার দেখা সাক্ষাৎ হলে অটোগ্রাফও নিয়ে নিস। আবরণ বিরক্ত নিয়ে বাইক চালাচ্ছে। সানির কথা শুনে বলে, শুধু অটোগ্রাফ না, বাইকগ্রাফ, ভ্যানগ্রাফ, টেনগ্রাফ সব নিয়ে নিস। তোর চাচা চাচি আসবেন না? না, তবে একজন স্পেশাল মানুষ আসবেন। কে? আবরণ উত্তর দেয় না। সে আর কথা বলবে না। সাসপেন্স রাখতে দারুণ লাগে তার। মীরাব সানি এবার খসখস করছে। ভালো হয়েছে, বেশ হয়েছে, আরো মরার মতো ঘাড়ে চেপে আয় সঙ্গে। এয়ারপোর্ট থেকে সোজা জাইদ ম্যানশনে চলে আসে আবরণ। তার বাইকের পেছনে একটা গাড়িও এসে থামে। আবরণ দ্রুত বাইক থেকে নেমে মীরাবের দিকে চাবি ছুঁড়ে মারে। এরপর লাফাতে লাফাতে বাড়ির ভেতরে প্রবেশ করে। আব্বু, পাপা, আব্বা, পাপা। ওই বাপ, কোথায় তুমি? আবরণের এমন লাগামহীন ডাকে নীরজ জাহিদ হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। মূলত করিডোরে দাঁড়িয়ে নিচে তাকান তিনি। আবরণ হাঁ করে তাকিয়ে থাকে। নীরদের পরনে শুধু একটা সাদা তোয়ালে, শরীর বেয়ে পানি পড়ছে, বোঝাই যাচ্ছে সবে শাওয়ার নিয়েছে। আবরণ নিজেকে সামলে নিয়ে মুখের পাশে হাত রেখে উঁচু আওয়াজে বলে, তোমার বডি দেখানো শেষ হলে এবার জামা কাপড় পরে এসো, নাহলে কিছুক্ষণ পর মাঝসময় যখন হেলিকপ্টারের সঙ্গে উড়াউড়ি করবে আবার দোষ দিতে পারবে না। নীরজ শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। এরপর কটমট করতে করতে নিজের রুমে চলে যান। আবরণ প্যান্টের পকেটে হাত রেখে স্বস্তির শ্বাস ফেলে। হাসি হাসি মুখ করে কিচেনে চলে যায়। ইতিমধ্যে তার কাজিনরা লিভিং রুমে চলে এসেছে। তাদের চেঁচামেচি আবরণের কানে এসে বিচ্ছে। কিচেন থেকে মুখ বের করে উকি দেয় আবরণ। এরপর দেয় একটা রামধমক। মাথারের দল, চুপ করবি নাকি গরম পানি মুখে ঢালবো? ননসেন্স, যা গিয়ে বিশ্রাম নে। দানাসহ রোদ উঠে দাঁড়ায়। তাদের লাগেজ এরই মধ্যে নিজেদের কক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদের কিছুটা পেছনেই মীরাব সানি দাঁড়িয়ে আছে। দাঁত দিয়ে নখ কাটছে দুজনেই। এতদিন পর বাংলাদেশে এসেছি ব্রো, ঠিকভাবে ওয়েলকাম করলে না অব্দি এখন থমকাচ্ছ। বলে এক দৌড়ে আবরণের কাছে এগিয়ে যায় দানা। লাফ দিয়ে তার কোলে উঠে যায়। আবরণ পড়ে যেতে নিয়েও দেওয়াল ধরে নিজেকে সামলায়। দানার স্বভাব বাচ্চা সুলভ। সবে ক্লাস 9-এ পড়ছে। আদরে আদরে বাদর করে তুলেছে মেয়েটাকে। এইদিকে দানাকে এমন লাফ দিয়ে আবরণের কোলে চড়তে দেখে উচ্চস্বরে লা হাওলা কুয়াতা বলে উঠে মীরাব। সানি তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে শুধু। রোদ হাসতে হাসতে সেখানেই বসে পড়ে। আবরণ দানার চুল টেনে ধরে তাকে নামিয়ে দেয়। দানা মুখ বাঁকিয়ে চেয়ে আসে। যেই আবরণের গাল টেনে ধরতে যাবে, আবরণ খপ করে হাত ধরে ফেলে তার। রুকুসকে বলে, হাত বেশি লম্বা হয়ে যাচ্ছে না? একদম ভেঙে দেব, গিয়ে রেস্ট নে, যা। দানা ঠোঁট ফুলিয়ে সোজা সিঁড়ির দিকে এগিয়ে যায়। তার পেছনে রোদও যায়। আবরণ কিচেন থেকে হাত ঘষতে ঘষতে বেরিয়ে আসে। মীরাব করুণ কণ্ঠে বলে, আমার ক্রাশ তোর কোলে দোস্ত, এসব মানতে পারছি না। তাহলে মরে যা। ওকে তোর শুধু দিনে রাতে ফিডারে গেলাতে হবে, রোমান্স করে কাজ নেই। ক্রাশ বানা অন্য মেয়ে দেখে। সানি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দানার উপর মীরাব ক্রাস্ট। ভাবা যায়, দারুণ তো ব্যাপারটা। বাচ্চা মেয়েকে সামলাবে কি করে? নীরজ জাহিদ পরিপাটি হয়ে মাত্রই কফির কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছেন। রুমের ভেতর থেকে খট করে একটা শব্দ হয়। নীরজ তৎক্ষণাৎ কক্ষের দিকে পা বাড়ান।
দেওয়ালে টাঙিয়ে রাখা আবরণ আর নীরজ জাইদের ছবি, হাসি মুখে বাবা ছেলের। খুবই প্রাণবন্ত ছবিটা, ভালো লাগে নীরদের, সেই জন্যই টাঙিয়ে রেখেছে। সেই ছবিটায় একজন নারী হাত বোলাচ্ছে, যার পরনে কালো রঙের একটা শাড়ি, ব্লাউজ কোনোই অবধি। ব্লাউজের গলা বড় থাকায় ফর্সা পিঠের অনেক অংশই দৃশ্যমান, যা ঢেকে আছে কোমর সমান সোনালি রঙা চুল দ্বারা। নীরজ জাইদের কপালে ভাঁজ পড়ে, সেখানে দাঁড়িয়ে থেকেই বুলি আওড়ান। কে? নারীটি মুখ ঘুরিয়ে তাকায় নীরজ জাইদের দিকে। নীরজ কিছুক্ষণের জন্য স্থবিত হন। এত বছর পর পরিচিত মুখ দেখে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে তার। অস্পষ্ট সুরে উচ্চারণ করেন, তুমি? আমি তুমি এখানে? আমি এখানে। মিশন তাহিয়ার? জি। নীরজ জাইদ ফোঁস করে শ্বাস টানেন, কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলেন, অবশেষে আবরণ তোমায় পছন্দ করলো? মিশান তাহিয়ার আলতো হাসলেন, চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বললেন, কি বলুন তো, আবরণ ছেলেটা আপনার চাইতেও অধিক পরিমাণে ঘাটতেরা আর একরোখা। কিভাবে আমার পরিবারের সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে এলো? আগের থেকে স্টাইলিশ হয়েছো, ভেরি স্মার্ট। মিশান আবারও হাসেন, পরনের কালো রঙের শাড়িটায় একবার নজর বুলিয়ে উচ্চারণ করেন, শাড়ি পরা কি স্মার্টনেসের মধ্যে পড়ে? সেরকম হলে আমি ওভার স্মার্ট, কারণ শাড়ি আমি একটু বেশিই পছন্দ করি। তো এতদিন বিয়ে ছাড়া ছিলে কেন? কখনো কখনো নিজের ভাগ্যের অপূর্ণতাও অনিচ্ছায় পূর্ণতার ডেকে আনে। ধরে নিন আমি সেরকমই কিছুরই অপেক্ষায় ছিলাম। খুবই গভীর কথাবার্তা। তবে তোমাকে বলছি শোনো, আমি বিয়ে করতে পারবো না। সেটা না হয় আবরণ দেখে নিবে। এখন আসছি, জার্নি করেছি তো টায়ার্ড লাগছে। মিষ্টি হাসি দিয়ে মিশান তাহিয়ার বেরিয়ে যান কক্ষ থেকে। ৩৫ বছর বয়সী মিশান তাহিয়ার, এখনো যেন যুবতী নারী তিনি। রূপ একটুকু কমেনি, আর না চোখ মুখে বয়সের ছাপ পড়েছে। আগের মতোই চঞ্চল আর স্পষ্ট ভাষী মিশান তাহিয়ার। নীরজ জাইদ কিছু সময়ের জন্য থমকে যান। এসব কি হচ্ছে তার সাথে? অতীত আবারও দোরগোড়ায় কড়া নাড়ছে। কলিং বেলের আওয়াজে শ্রেয়না এসে দরজা খুলে। শ্রেয়ার শরীরের জ্বর, ঘুমাচ্ছে মেয়েটা। তার পা এমনকি শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ। রাতুলকে একেবারে মেরে ফেলতে পারলে ভালো লাগতো, শান্তি পেত। ভাগ্যিস বেশি কোনো ক্ষতি হয়নি বাচ্চাটার। দরজা খুলতেই ওপাশের মানুষটাকে দেখে চমকায় শ্রেয়না, খানিক অবাকও হয়। কণ্ঠে কোমলতা টেনে নম্র স্বরে বলে ওঠে, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভেতরে আসুন। ওপাশে দাঁড়িয়ে আছেন নীরজ জাইদ। তিনি হাসি মুখে বলেন, ওয়ালাইকুম আসসালাম মা, ভেতরে যাচ্ছি না। শ্রেয়না হাসি মুখে বলে, ভাইয়া তো বাসায় নেই, এক কাপ চা খেয়ে যান অন্তত। নীরজ জাইদ ওমাইক হাসলেন, শ্রেয়নার মুখেও হাসি। নীরজ ঘড়িতে সময় দেখে বলেন, তুমি একটু আমার সঙ্গে এসো, এক জায়গায় যাব আমরা। ভয় পেও না, আঙ্কেল আছে তো, একটু দরকারে তোমায় যেতে বলছি। মিশান তাহিয়ার বর্তমানে তার পরিবার থেকে দূরে কানাডায় সেটেল হয়েছেন। নিজের পড়াশোনার পাঠ চুকিয়ে সেখানকার একটা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। আবরণ জাইদ তাকে খবর দিয়ে এনেছে। সম্পর্কে তিনি তার খালামণি হন। নীরজ জাইদের সঙ্গে তার বিবাহের সম্পর্ক গড়তে চায় আবরণ। এ কথা মিশান তার পরিবারকে জানালে তারা সঙ্গে সঙ্গে নাকচ করেন। তবে মিশান তাহিয়ার শোনার পাত্রী নয়। নিজের ভুলে একবার পছন্দের মানুষকে হারিয়েছেন। জীবনের এই মোড়ে এসে আবারও যে তিনি রঙিন বসন্ত পাবেন ভেবে দেখেননি, তাই সুযোগ হাতছাড়া করতে চান না। যখন আবরণের আম্মুর সাথে নীরদের বিয়ে হয় সবাই খুশি ছিল, একমাত্র নাখোশ ছিলেন মিশান তাহিয়ার। তখনকার টকবগে যুবক নীরজ জাইদ ছিলেন চঞ্চল কিশোরী মিশান তাহিয়ারের স্বপ্নের পুরুষ। টিভিতে বহুবার লোকটাকে দেখেছিলেন তিনি। তার ফোন জুড়ে শুধুই নীরজ জাইদের ছবি। বাড়ির লোক এটাকে তার ছেলে মানুষই ধরেছিল। মিশার তাহিয়াররা 2 বোন ছিলেন, তিনি ছোট। তার বড় বোন মিশকাত তাহিয়ার। মিশকাত তার চেয়েও অধিক রূপবতী ছিলেন। নীরজ জাইদের সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। নীরজ নিজেও লাবণ্যময়ী মিশকাতকে পছন্দ করে ঘরে তুলেন।
প্রেমের সম্পর্কে তিনি জড়াননি কখনো। তার সবটুকু নিজের স্ত্রীর জন্যই রেখেছিলেন। তাদের বিয়ের পর মিশান পরিবার থেকে দূরে সরে আসেন, ধীরে ধীরে বড় হতে থাকেন। কিন্তু অনুভূতিগুলো মুছে যাবার বদলে আরও গভীর থেকে গভীর হচ্ছিল। ভয় পান মিশান, পাশে তার এই ভয়ঙ্কর অনুভূতির কথা জানাজানি হলে না তার বোনের সংসার ভাঙে। পরিবারের লোকজন জানতো মিশানের ব্যাপারটা, কিন্তু মিশকাত জানতেন না। তিনি প্রায় সময় হোস্টেলেই থেকেছেন। তবে তিনি এটা জানতেন, মিশান কোনো এক সেলিব্রিটিকে নিজের আইডল মানে, কিন্তু লোকটার নাম অবধি জানতেন না তিনি। কয়েক বছর ঘুরতে না ঘুরতেই আবরণের জন্ম হয়। তার জন্মের কিছু বছর পরই মিশকাত মারা যান। কিভাবে মারা গিয়েছে মিশান জানে না, শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা। মিশকাতের মৃত্যুর পর নীরজ জাহিদ খুব ভেঙে পড়েন। প্রেয়সীকে হারিয়ে যখন তিনি নির্হারা পাখির ন্যায় নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তখনই মিশকাতের পরিবারের লোকজন প্রস্তাব দেয় নীরজকে, যেন সে মিশানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু নীরজ জাহিদ সেই প্রস্তাব নাকচ করেন। নিজের স্বার্থের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে পারবেন না তিনি। তার এখনও সারা জীবন পড়ে আছে, মেয়েটা নিজের মতো বাঁচুক। দ্বিতীয়বারের মতো সেদিন মিশানের মন ভাঙে। সাহস করে নীরজকে মনের কথা বলতে পারেনি, সাহসে কুলায়নি। কে জানে কিসের এত বাধা ছিল, কিন্তু এত বছর পর সেই সুযোগ হাতছাড়া করবেন না তিনি। সেটাও তৃতীয় এবং শেষ সুযোগ। তার পরিবার স্পষ্ট নিষেধ করে দিয়েছে, তা অবশ্য মিশান শুনবে না। আবরণ কখনো তার নানা বাড়িতে পা রাখেনি, নীরজই যেতে দেননি। আবরণ তার কারণ জানে না। তার নানা বাড়ির লোকজন কখনো তাকে দেখতেও আসেনি, এ নিয়ে আফসোস নেই তার। তবে নীরজের পার্সোনাল ডায়েরি ঘেঁটে মিশানের সম্পর্কে জানতে পারে আবরণ, যে ব্যাপারে নীরজ জাহিদ সম্পূর্ণ অজ্ঞ। নীরজ তার বিয়ের পর মিশকাতের থেকে প্রায়ই মিশানের কথা শুনেছে, সেই সাথে তার আইডলের কাহিনী। কখনো তার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি, কিন্তু পরবর্তীতে তার শ্বশুরবাড়ির লোকদের থেকে সব কিছু জানেন তিনি। আশ্চর্য হয়েছিলেন, সাথে অবাকও। এরপরও নিষেধ করে দিয়েছিলেন। তার ধারণা ছিল মেয়েটা মুভ অন করে ফেলেছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সামনে। তাছাড়াও স্ত্রীকে ভীষণ ভালোবাসেন তিনি। এত বছর সেই জন্যই একা ছিলেন। হয়তো মিশান সেদিন নিজের মনের কথা জানালে আবরণের সঙ্গেই থাকতে পারতেন তিনি। নীরজ নিজের সম্পূর্ণ মনোযোগ মিশান তাহিয়ারের উপর না দিলেও কোনো রকম মানিয়ে নিতেন। আবরণ মিশানকে বাংলাদেশে নিয়ে আসে, সেই সাথে তার নানা বাড়ির লোকদের সাথে মোবাইলে যোগাযোগ করে। প্রথম তারা আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল, পর মুহূর্তে আবরণের কথায় যেন ভেতরে আগুন জ্বলে ওঠে তাদের। তারা সম্পূর্ণভাবে নারাজ এই বিয়েতে। আবরণ শুনলে তো নিজের মতো হুমকি ধামকি দিয়ে কল কেটেছে, সেই সাথে মিশান তাহিয়ারকে আশ্বস্ত করেছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আবরণ নীরজ জাহিদের রুমে, তারই সামনে দাঁড়িয়ে আছে। নীরজ নিজের কাজ করতে ব্যস্ত, কিছু ফাইল চেক করছেন তিনি। আবরণ যে তার সামনে দাঁড়িয়ে কাচুমাচু করছে সেটা বেশ বুঝতে পারছেন, তবে মুখ খুলছেন না, আর না ছেলের দিকে তাকাচ্ছেন। আজকাল আবরণকে দেখলেই তার ভয় হয়, না জানি কখন জোর জবরদস্তি করে বিয়ের আসরে বসিয়ে দেয় তাকে। বাবা, নীরজ জাহিদ চশমা ঠিক করে নিজের কাজে মনোযোগ দেন। আবরণ ঠোঁট ফোলায়, ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে নীরজের হাত থেকে ফাইল নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। এরপর নীরজের পাশে বসে তার গলা জড়িয়ে ধরে। ছেলের এমন আচরণে বিরক্ত হন না নীরজ, বরং আলতো হেসে বলেন, তুমি যেটা চাচ্ছ তা কখনো হবার নয় আবরণ, অযথা বিরক্ত করো না তো। বলেই আবরণের থেকে নিজেকে ছাড়িয়ে নেন তিনি। আবরণ নাছরবান্দা, সে আবারও নীরজের গলা আঁকড়ে ধরে, বাহুতে মাথা ঠেকিয়ে বলে, পাপা, তুমি আমার বাবা, তুমি আমার মা। ছোটবেলা থেকে এটাই শিখে এসেছ। কোনো কিছুর কমতি ছিল না আমার জীবনে, কোনো জিনিস দুবার চাইতে হয়নি আমার। আবরণ আরো কিছু বলতো, নীরজ তাকে থামিয়ে দিয়ে ভরাট গলায় বলেন, তুমি তো জানোই কোনো জিনিস দুবার চাইতে হয়নি। এক্ষেত্রে যেহেতু আমি নিষেধ করেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। ভুলে যাও আবরণ, নিশান তাইয়ারকে আগামীকালই কানাডা পাঠানোর ব্যবস্থা করো। মায়ের ভালোবাসা দিয়েছে তুমি, মাও তো এনে দাওনি। আমার কি মায়ের আদর পেতে ইচ্ছে করে না?
নীরদ ঘাড় বাঁকিয়ে আবরণের দিকে তাকান। ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। নীরদ জাহিদ কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে রয়। এত বছরেও আবরণ এমন কিছু আবদার করেনি তার নিকট, কিংবা কণ্ঠে এমন অসহায়ত্ব টেনে বাক্য উচ্চারণ করেনি। সবসময় তো দূরে দূরে থেকেছ, খুব বেশি কি কাছে ছিলে? তোমার শত্রুদের জন্য প্রায় সময় দূরেই রেখেছ আমায়। মাঝে মধ্যে দেখা করেছ, থেকেছ আমার সাথে। নিজের বাসায় আসতে গেলে কর্মচারী সেজে আসতে হতো। কত কষ্ট করতে হয়েছে আমার। একটা মা থাকলে নিশ্চয়ই এত ধকল পোহাতে হতো না। তুমি সঙ্গে না থাকলেও মা নিশ্চয়ই থাকতো। তোমার স্ত্রীর দরকার, নাহলে আমার মায়ের দরকার। আমি আমার আম্মুকে মিস করি, ভীষণ মিস করি। আই লাভ হার। অনেক ভালোবাসি আমি আমার আম্মুকে। তুমি কেন বুঝছো না বাবা? শুধু বিয়েটা করে নেবে, আর কিচ্ছু না। এরপর নিজের মতোই থেকো। আমি আমার মিশন মায়ের সঙ্গেই থাকবো। তুমি তার সাথে কথাটুকুও পড়ো না, শুধু বিয়ে করে নাও। নীরদ জাহিদ শান্ত দৃষ্টিতে তাকিয়েছে আবরণের দিকে। আবরণ নীরদের বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে চুপচাপ। নীরদ তার মাথায় হাত বুলিয়ে দেয়। এক ঝাঁক চুলে হাত ডুবিয়ে নরম স্বরে বলেন, আচ্ছা নিশান, শুধুই তোমার মা হয়ে থাকবে, আমার স্ত্রী নয়। আবরণ ফট করে মাথা ওঠায়, চোখ মুখে খুশিতে চিকচিক করছে। নীরদ জাহিদ দু চোখ ভরে দেখেন তার ছেলের খুশি। ছেলেটাকে বড় কষ্টে মানুষ করেছেন তিনি, এরপরও কিছুটা বোখাটে স্বভাব রয়ে গিয়েছে তার মধ্যে। ঠিকমতো সময় না দেওয়ার ফল এসব। তবুও নিজের ছেলের মধ্যে মিশকার জাহিদের প্রতিচ্ছবি দেখতে পান নীরদ। মেয়েটা তাকে কতই না ভালোবাসত, একদম চোখে হারাতো। ছোট বোনের সঙ্গে প্রিয় মানুষের বিয়েটা কি মেনে নিতে পারতো মিশকাত? নীরবে বুকের ভেতর হাহাকার করে ওঠে, পুরনো ঘা যেন তাজা হয়। আবরণ মাথা রাখে নীরদের বুকে, সেথায় হাত বোলাতে বোলাতে বলে, আম্মু কখনোই কষ্ট পেত না। আমার খুশিতেই মা খুশি। তুমি যদি এতে খুশিও হও, মা আরো খুশি হবে। এতদিন একা একা গুমড়ে মরেছ, ভেবেছ জানি না আমি? আবরণ জাহিদ সব জানে। তোমারও তো একটা সঙ্গীর দরকার, লাইক এ বেস্ট ফ্রেন্ড, যার কাছে তুমি নিজের মনের সব কথা অনায়াসে বলে দিতে পারবে। হালকা লাগবে তোমার। আমি সেই ব্যবস্থা করছি বাবা। আই হোপ তোমার ছেলেকে তুমি ভুল বুঝবে না। বাবার দুঃখ কবে থেকে বোঝা শুরু করলে আবরণ? আবরণ ফট করে মাথা তুলে নীরদের চোখে চোখ রাখে, স্পষ্ট সেই দৃষ্টি, নির্ভেজাল চাহনি। আবরণ ওমাইক হেসে বলে, তুমি আমার কষ্ট বোঝো না বলে কি তোমার কষ্ট আমি বুঝবো না? আচ্ছা, তোমার কিসের কষ্ট? আবরণ সোফায় গা এলিয়ে বলে, বিবাহের বয়সের একটা গার্লফ্রেন্ডও নেই? তোমার বন্ধুদের কত সুন্দরী মেয়ে আছে, একটা ব্যবস্থা করে দাও বাবা। নীরদ জাহিদ মেয়েকে রাগ দেখিয়ে বলেন, কেন? চিবা কোথায়? আবরণ বিরক্ত হলো বেশ, ঘাড় কাত করে বাবার দিকে তাকিয়ে বুলি সুরে, শোনো বাবা, তোমার জন্যই ওই ন্যাকা মহিলাকে টলারেট করেছে, নাহলে কবে সানডে মানডে ক্লোজ করে দিতাম। নীরদ খানিক শব্দ করে হাসেন। আবরণ সেদিকে তাকে গাল ফুলিয়ে বলে, তুমি সে আগের মতোই হ্যান্ডসাম আছো। তোমার সঙ্গে বের হলে মেয়েরা আমাকে না দেখে তোমার দিকে তাকিয়ে থাকবে। ঈর্ষাবোধ করছি বাবা। নীরদ জাহিদ মৃদু আঘাত করেন আবরণের বাহুতে। আবরণ ঠোঁট ফুলিয়ে কাদার অভিনয় করতে গিয়েও হেসে ফেলে। তখনই তার মোবাইল বেজে ওঠে, চোখ মুখ কুঁচকে নেয় আবরণ। এখন আবার কোন মাথারে কল দেয়? এদের কি সময় জ্ঞান বলতে কিছু নেই? হ্যাঁ, আমি মিঙ্গেল, তাই বলে এমন বৃষ্টির মধ্যে কল করে আমায় অপমান করবে? রিসিভ করো, দরকারি কল হতেই পারে। আননোন নাম্বার থেকে কল এসেছে। আবরণ মোবাইল চোখের সামনে ধরে মনে করার চেষ্টা করে এটা কার নাম্বার তা দেখে নীরদ হেসে বলেন, দেখো, কোনো মেয়ে হয়তো তোমাকে মিঙ্গেল করতে চাচ্ছে, যাকে বলে ওই তোমার এতদিনের স্বপ্ন পূরণ। আবরণ বাঁকা চোখে তাকায়। ইতিমধ্যে রিং হতে হতে কল কেটে যায়। পুনরায় কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে ক্ষীণ কণ্ঠে মেলি আওয়াজ কানে আসে আবরণের। সে বাঁকা চোখে তাকায় নীরদের দিকে। তার বাপ কিছু বলল না তো? হ্যালো? ওপাশ থেকে নারী কণ্ঠে ফোপানোর আওয়াজ শুনতে পায় আবরণ। কান খাড়া হয় তার, কপালে ভাঁজ পড়ে। নীরদ জাহিদ ছেলের পরিবর্তন সূক্ষ্ম দৃষ্টিতে বাজেয়াপ্ত করেন। আবরণ ফোন লাউডে দেয়, এরপর গম গম কণ্ঠে বলে, হাই মহিলা, ফ্যাচ করে না কেঁদে নিজের পরিচয় দিন। বাইরে বৃষ্টি নেহাতি কম হচ্ছে না, আপনি কেন বন্যা বানাতে সাহায্য করছেন?
নীরদ বিরক্ত হন। তার ছেলে সত্যি কি মাথামোটা নাকি অভিনয় করে এমন? আবরণের কথার পিছে অপর প্রান্তে থাকা নারী কণ্ঠ কন্দনরত স্বরে বলে ওঠে, আবরণ, আমি শ্রেয় না, প্লিজ বাঁচিয়ে নাও। নীরদ আঙ্কেল মেরে ফেলবেন আমায়, প্লিজ সেভ মি। আবরণ চমকায় আর চোখে তাকায় নীরদ জাহিদের দিকে। নীরদের মুখভঙ্গি ইতিমধ্যে গম্ভীর হয়ে গিয়েছে। আবরণ দাঁত চেপে দেয় এক রাম ধমক। মস্করা করার জন্য কল করছেন? আমার বাপ আমার সঙ্গে বসে আছে এই মুহূর্তে। তোর কাছে গেল কিভাবে? মাথায় কি সিট আছে? একেবারে মাথা চটকে আলু ভর্তা বানিয়ে দেব। কল রাখ। ওপাশ থেকে ব্যথিত কণ্ঠে শ্রেয়না আর্তনাদ করে ওঠে, বিশ্বাস করো আবরণ, এটা তারই মোবাইল। তোমায় কল করেছি আমি, লোকেশন ট্র্যাক করে এসো, প্লিজ বাঁচাও আমায়। কল কেটে যায়। আবরণ কিছুক্ষণ থম মেরে তাকিয়ে থাকে নিজের মুঠোফোনের দিকে, এরপর বাবার দিকে তাকায়। সময় খুব কম, নাম্বারটা আমার অন্য ফোনে পাঠিয়ে দাও। এই ফোন সবার আড়ালেই রেখেছিলাম। মোবাইল চুরি হয়েছে আমার, কিভাবে জানি না, এখন বুঝতে পারছি। আমি দেখছি ব্যাপারটা। কিন্তু তুমি তো আমার সাথে বাবা, কেউ কি ট্র্যাপে ফেলতে চাচ্ছে আমাদের? নীরদ কোমরে পিস্তল পুরে নেয়, বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে বলে ওঠেন, হুম, একদম না, ওটা শ্রেয়ানাই ছিল। তোমার কাকার আয়ত্তে আছে শ্রেয়ানা, তার জীবন খুবই রিস্কে রয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না, সবাইকে বাদ দিয়ে ওই মেয়ের পেছনে কেন পড়লো সে। আমার কাকা? আবরণ খানিক অবাক হয়েছে। নীরদ বের হতে চান, তবে থেমে দাঁড়িয়ে যান তিনি। আবরণের দিকে তাকিয়ে বলেন, অনেক কিছুই এখনো জানো না। আমার যমজ ভাই আছে, তেমন কেউই জানে না। সে হলো অন্ধকার দুনিয়ার মানুষ, তাই তার কাজগুলোই এমন। আশা করি শ্রেয়ানার কোনো ক্ষতি হবে না। আবরণ নীরদের পিছু নেয়। নীরদ বাধা দেয় না, নিষেধও করে না, বরং কল লাগায় শ্রেজানের নাম্বারে। ছেলেটা জানে কি না কে জানে, হুট করে অনুপম কেন শ্রেয়না আলমের পিছন লেগেছে, এর রহস্য ভেদ করতে হবে। বাইকে চড়ে মিরাবের নাম্বারে কল লাগায় আবরণ। লোকেশন ইতিমধ্যে তার মোবাইলে চলে এসেছে, একবার সেটা দেখে নেয়। মিরাব কল রিসিভ করতেই আবরণ গম্ভীর স্বরে বলে, শ্রেয়ার সাথেই থাকে। তোরা দুজন বাসা থেকে বের হোস না, শ্রেয়ার সাথে সাথেই থাকবে। বাইরে থেকে কেউ ডাকলে দরজা খুলবে না, এমনকি আমার বাপ ডাকলেও না। কথাগুলো বলে মোবাইল পকেটে পুরে আবরণ কানে ব্লুটুথ গুঁজে নেয়। রেনকোট পরেনি সে। নীরদ, জাহিদ, শ্রীজান এবং সিনহা অন্য গাড়িতে আসছে। আবরণকে বলেও গাড়িতে উঠাতে পারেনি তারা। আবরণ তার কালো রঙের বাইকটা স্টার্ট দেয়। ঝপঝপ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে তার বদন। এতে যেন হেলদোল নেই। তার লক্ষ্য এখন একমাত্র শ্রেয়না আলম। মেয়েটা যেন ঠিক থাকে, তাদের পরিবারের শত্রুতা বাহির অবধি যেন না যায়, যেতে না পারে। শ্রেয়না বর্তমানে নীরদ জাহিদের হাতের মুঠোয়। ও যাকে নীরদ ভাবছে সে আসলে নীরদ জাহিদের যমজ ভাই অনুপম। ছোটবেলা থেকেই আলাদা তিনি। তার কুকর্মের জন্যই বাবা মা ত্যায্য করেছেন। ছোট থাকতেই মারামারি, কাটাকাটি, ইপটিজিং এসবে অভ্যস্ত ছিলেন। খুনও করেছেন একাধিক। পুলিশে দেয়নি তার পরিবার, বরং ত্যায্য করেছেন। এটাই তার একমাত্র শাস্তি। সেই থেকে জাহিদ ম্যানশনের পেছনে হাত ধুয়ে লেগেছেন অনুপম। শ্রেয়না মোবাইল একপাশে ছুঁড়ে ফেলে দিয়েছে যখন সে উপলব্ধি করতে পেরেছে তার আশেপাশে কেউ আছে। বৃষ্টির প্রকোপে ভালোভাবে সবটা পরিষ্কার দেখতে পারছে না শ্রেয়না। গোলাপি রঙা জামাটা শরীরের সাথে লেপ্টে আছে, কোনো রকমে ওড়নাটা নিজের সাথে পেঁচিয়ে রেখেছে। কয়েকটা চুল গালের সাথে লেপ্টে আছে। কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে শ্রেয়না। রাতের এই ভয়ানক অন্ধকারে তাকে সাহায্য করার মতো কেউ নেই। নীরদ জাহিদের সাথে সে হাসি মুখে বের হয়েছিল। লোকটা ভীষণ ভালো। হয়তো শ্রেজানের সঙ্গে দেখা করানোর জন্যই নিয়ে যাচ্ছিল, কিংবা সে ভেবেছিল শ্রেজান তাকে সারপ্রাইজ দিবে। কিন্তু ঘটনা ঘটলো একদম উল্টো। গাড়ি এসে থামলো পরিত্যক্ত এক বাড়ির সামনে। শ্রেয়নাকে খুন করার অভিপ্রায় প্রকাশ পেল নীরদের থেকে। শ্রেয়না হতবাক। বহু কষ্টে পালিয়ে বের হয়েছিল, সাথে হাতাহাতি করে মোবাইলটা আনতে সক্ষম হয়েছিল, কিন্তু আবারও লোকটার সামনে পড়ল শ্রেয়না। পালাতে চাইছো মেয়ে? আপনাকে এতদিন ভালো ভাবতাম আমি, ছি, এতটা নোংরা আপনি। আমায় কেন মারতে চাইছেন? অনুপম কিটকিটিয়ে হাসছেন। কিছুটা এগিয়ে আসেন শ্রেয়নার দিকে, এতে করে শ্রেয়না 2 কদম পিছিয়ে যান। অনুপম হেসে বলেন, এখনো তো নোংরামোর কিছুই করলাম না,
তবে তুমি চাইলে। বলেই উচ্চস্বরে হেসে ওঠেন অনুপম। অন্ধকার নিস্তব্ধ রজনীতে সেই হাসি ভয়ঙ্কর শোনাচ্ছিল। শ্রেয়না কান চেপে ধরে দু হাতে, শরীর তার ঘিন ঘিন করে ওঠে। অনুপম খপ করে শ্রেয়নার হাত চেপে ধরে, চমকায় শ্রেয়না, শরীর শিউরে ওঠে তার, মসরা মসরি করতে থাকে অনবরত। কচি মেয়েদের ওপর আমার আবার বেশি সহানুভূতি কাজ করে। জোর করতে চাই না, নিজ ইচ্ছেতে চলো। ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, তাই না? বাবার বয়সী লোকটার থেকে এমন কু ইঙ্গিত নিতে পারে না শ্রেয়না। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়। তার যেন বিশ্বাসই হচ্ছে না এটা নীরজ জাহিদ। লোকটা কত ভালো দেখাতো নিজেকে, দিনের আলোয় মুখোশ পরে থাকে। বা হাতে অনুপমের গালে চর বসিয়ে দেয় শ্রেয়না। হাতে তেমন জোর নেই, শরীর কাঁপে তার। এতে যেন অনুপম একটু বেশি আকৃষ্ট হন তার প্রতি। এগিয়ে আসেন শ্রেয়নার দিকে। শ্রেয়না দূরে সরতে চায়, কিন্তু অনুপম তাকে মিশিয়ে নেয় নিজের সাথে, গালে গাল ঘষেন। শ্রেয়নার চোখ বন্ধ করে কেঁদে দেয়, ছাড়াতে চায় নিজেকে, কিন্তু তার শরীর অনবরত কাঁপছে। এতে করে অনুপম তাকে নিজের হাতের মুঠোয় নিতে পারছে। হঠাৎই শো শো আওয়াজ তুলে তাদের পাশ দিয়ে একটা বাইক ফুল স্পিডে চলে যায়। চমকে উঠে শ্রেয়না। এক মুহূর্তের জন্য কান্না থামিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে বাইকটার গমন পথে। পর মুহূর্তেই ডুকরে উঠে সে অনুপমের থেকে নিজেকে ছাড়াতে চায়। ছাড়ুন আমায়, আল্লাহর দোহাই লাগে ছাড়ুন। আবরণ জানলে আপনার হাত আস্ত রাখবে না, মেরে ফেলবে আপনার। শ্রেয়নার এমন হুমকি শুনে অনুপম হাসছে। শ্রেয়নার গাল চেপে তাকে নিজের দিকে ফেরায়, ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায় নিজের, তবে ছোঁয়ায় না, কিঞ্চিত ফাঁকা রাখে। আবরণ তো নাগর বুঝি, সে আমার দেখা পেলে না হাত কাটবে, বরং আমি ওর গলা কাটবো। অমন ছেলের এমন বাবা, ভাবতেই ঘৃণা হচ্ছে আমার। ছি। অনুপমের মুখে থুতু ছুঁড়ে মারে শ্রেয়না। অনুপম চোখ বন্ধ করে কিছু দৃশ্য স্মরণ করে নেয়। চোয়াল শক্ত হয়ে আসে তার, দাঁত চেপে বলেন, আমি তো আবরণের বাবা নই। আমি কেন ওর বাবা হতে যাব? আমি তো তার কাকা, নামমাত্র কাকা। ওসব সম্পর্কে প্যাস তুমি বুঝবে না সুন্দরী। তার চেয়ে বরং আমার বিছানা গরম করবে এসো। এত তারা কিসের কাকা? চলুন একসঙ্গে না হয়ে যায়। মেয়েটাকে ছাড়ুন। এত বছর পর আপনার দেখা পেলাম, সেটাও প্রথমবারের মতো। বিগ ফ্যান প্রো। চলুন চা কফি কিছু একটা অন্তত খেয়ে টাইম স্পেন্ড করি। হঠাৎ আবরণের আগমনে অনুপম চমকায়। পেছনে তাকিয়ে দেখে আবরণ বাইকের সাথে হেলান দিয়ে নির্লিপ্ততার সহিত দাঁড়িয়ে আছে, তাদের থেকে কিছুটা দূরেই। শ্রেয়নার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকায় অনুপম, তার গলা চেপে ধরে শক্ত করে। শ্রেয়নার দম যায়। অনুপম সর্বশক্তি জুগিয়ে থাপ্পড় মারে শ্রেয়নার গালে। সে পড়ে যেতে নিলেই তার চুল টেনে ধরেন, মুখের কাছে মুখ এনে ঘ্রাণ নেয় শ্রেয়নার। এরপর দাঁত চেপে বলেন, মাগি, নাগরকে খবর দিয়েছিস? সেজন্যই তো মোবাইলটা পাচ্ছি না, যেটা বহু কষ্টে নীরদের থেকে হাতিয়েছি। আবরণ এসে শ্রেয়নাকে ছাড়িয়ে নেয় অনুপমের থেকে, এক হাত দিয়ে জড়িয়ে নেয় তাকে, অপর হাতে ঘুষি বসিয়ে দেয় অনুপমের নাক বরাবর। নাক চেপে ধরে সে মাটিতে গড়িয়ে পড়েন। আবরণ শ্রেয়নার কোমর চেপে ধরে নিজের বুকে মিশিয়ে রাখে তাকে, কাঁধে রাখা জ্যাকেট জড়িয়ে দেয় শ্রেয়নার গায়ে। কোমরের বন্ধন দৃঢ় হয়। শ্রেয়না ঈষৎ কেঁপে ওঠে আবরণের স্পর্শে। আবরণের সম্পূর্ণ মনোযোগ অনুপমের দিকে, দাঁত চেপে বলে, কাকা, আপনার সাথে প্রথম সাক্ষাৎ। এত মধুর হবে জানলে সঙ্গে করে কয়েকটা চেয়ার টেবিল আনতাম, কিছুক্ষণ না হয় গল্প গুজব করতাম আমরা কাকা ভাতিজা। কি বলেন অনুপম জাহিদ? আবরণ তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, ওহো, আপনাকে তো আবার ত্যায্য করা হয়েছে। জাহিদ উপাধি দেওয়া যাচ্ছে না, তবুও আপনার মন খুশি করতে বললাম আমি। কি খুশি হননি? অনুপম কিছু বলার আগেই সেখানে একটা কালো রঙের গাড়ি উপস্থিত হয়। অনুপম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আবরণের দিকে, এরপর নাকের রক্তটুকু মুছে নিয়ে গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নেয়, যেন গাড়িটা তার জন্যই এতক্ষণ যাবৎ কোথাও অপেক্ষা করছিল। আবরণ চট জলদি পকেট থেকে মিনি সাইজের চাকু বের করে অনুপমের পিঠ বরাবর ছুঁড়ে মারে। সেটা গিয়ে একদম অনুপমের ঘাড়ে লাগে। আবরণ ঠোঁট পিষে হাসে, বিড়বিড় করে বলে, বাপের থেকে ট্রেনিং নিয়ে যদি নিশানা ঠিকই না করতে পারি, তবে নীরজ জাহিদের ছেলে হলাম কি করতে? যা, কোথায় যাবি?
কত দূর পালাবি পালা, আমার বাপ নিরল সাইদ তোকে অচিরে ধরে ফেলবে। শ্রেয়না আবরণের বুকের সাথে লেপ্টে আসে। আবরণ তাকে আরেকটু চেপে ধরে। শ্রেয়নার বদন কাঁপে। হঠাৎই সেখানে নীরদের গাড়ি এসে থামে। দ্রুত নেমে আসে সৃজন। শ্রেয়না, ঠিক আছিস তুই? আবরণ ফট করে শ্রেয়নাকে সাথে টেনে নিয়ে গাড়িতে উঠে বসে। এরপর ড্রাইভারকে ইশারা করে স্টার্ট দিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, অনুপম পালিয়েছে সামনের রাস্তা ধরে, বেশি দূর যেতে পারেনি হয়তো, আবার আশেপাশে আস্তানা গেলে থাকতে পারে। আমার বাইক নিয়ে 3 জন এসো, এতক্ষণ আমি কষ্ট করেছি, এবার তোমরা ভিজে ভিজে বৃষ্টি বিলাস করো, আমরা যাচ্ছি, টাটা। এরপর ড্রাইভারকে ধমকে বলে, তুমি মিয়া তামাশা দেখো, স্টার্ট দাও। শ্রেয়নাকে বুকে নিয়ে সিটে হেলান দিয়ে বসে থাকে আবরণ। শ্রেয়না তাকে জড়িয়ে ধরার অদ্ভুত এক অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। তার আরও চাই সেই অনুভূতি, সেই স্পর্শ। সেজন্যই ঘটা করে গাড়িতে আসা। এক মুহূর্তের জন্য মেয়েটাকে ছাড়ে না সে, পালে বুকের ভেতর ঢুকিয়ে নেয়। শ্রেয়নাও শরীরের ভার ছেড়ে দিয়েছে, শরীর গরম হচ্ছে ধীরে ধীরে, হয়তো জ্বর আসবে। মাথারি আমার, কেউ ডাকলে নাচতে নাচতে বেরিয়ে আসে, এরপর থেকে আরো বের হবেন, নিজের বাপ হোক বা আমার বাপ, কারো বাপ ডাকলেও বের হবেন না বাসা থেকে। আরেকটু দেরি করলে কি হতো বাবা গো, বাবা যায়। কিছুক্ষণ থেমে আবারও বলে, এই সাল অনুপম তো ভালো মানুষটা, প্রথম সাক্ষাতেই তার ফুলের মতো চরিত্র সম্পর্কে ধারণা জন্মে গেল, পরের বার তার শাটার বন্ধ করে দেব। কিন্তু তুমি কৈতুরি যদি আর অন্য কোনোদিন কাউকে না বলে বের হয়েছ বাসা থেকে, অনুপমের মতো একটা গাঞ্জাখোর দেখে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেব। সে অবশ্যই তোমার মতো সুন্দরী পেয়ে খুশি হবে, কিন্তু তুমি হতে পারবে তো? বান্ধবীরা চিৎকারে দেবে। শ্রেয়না দুর্বল চিত্তে পড়ে আসে আবরণের বক্ষে, কিন্তু তার কান সচল। আবরণের আজে বাজে কথা তার কানে ঠিকই ঢুকছে, তবে উত্তর দিতে পারছে না। শ্রেয়নার মাথায় হাত বোলায় আবরণ, কি মনে করে ঠোঁট এগিয়ে নিয়ে যায় তার মাথার দিকে। পর মুহূর্তেই নিজেকে দমায় সে। শ্রেয়নার বিমর্ষ মুখশ্রীর দিকে একবার নজর বুলিয়ে ঘাড় বাঁকিয়ে অন্যদিকে তাকায়। পর মুহূর্তে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে তার। কনিষ্ঠ আঙ্গুল দাঁতে পিষে নিচু স্বরে বলে ওঠে, ভেলকি মারে তোমার রূপের আগুনে, নিশিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়ে দেখি নানি গান শুনে হেডফোনে। পরের দিন বিকেলে মীরা বাইরে বের হয়েছিল। সানিকে সঙ্গে নিয়েছে যেন জিনিসপত্র আনতে অসুবিধা না হয়। মূলত তাদের বাজার শেষ। সঙ্গে টিউশনি আছে একটা। ক্লাস 9-এর 2 জন ছেলেকে পড়ায় সে। টিউশনি করিয়ে বাজার নিয়ে 2 বন্ধু গল্প গুজব করতে করতে ফ্ল্যাটে প্রবেশ করে। কিন্তু সামনের দৃশ্য দেখে আপনা আপনি তাদের বুকের বাঁ পাশে হাত চলে যায়। সানি তো বুক চেপে বসে পড়ে ফ্লোরে। মীরাবের হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যায়। রসগোল্লার মতো চোখ নিয়ে তাকিয়ে দেখে পুরো ফ্ল্যাটের বিশ্রী অবস্থা। চারপাশের জিনিসপত্র ছড়ানো ছিটানো, সুনামি বয়ে গিয়েছে যেন। এক মুহূর্তের জন্য আবরণের কথা মনে হয় তাদের। ছেলেটার উপর কেউ হামলা করে বসলো না তো? কাল রাতে অনুপমের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তার। সারা দিন ধরে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ছেলে একবার চোখ বন্ধ করলে দিন দুনিয়ার কথা স্মরণ রাখে না। আবরণের রুমে যেতেই তারা আরেক দফা অবাক হয়। সম্পূর্ণ কক্ষ নজর বুলিয়ে আবরণের হদিশ পায় না। পুরো বেডটাই উল্টাপাল্টা। আলমারির বাইরে এক বস্তা জামা কাপড় ছড়িয়ে আছে। ওয়ার্ড্রপ মেঝেতে পড়ে আছে। সেন্টার টেবিল ভেঙে টুকরো টুকরো। বারান্দা থেকে কাউস এনে ছিন্ন ভিন্ন করেছে কে যেন। মীরাবের বুক ফেটে কান্না পেল। কাউসটা সে গত সপ্তাহে আবরণকে গিফট করেছিল, কিন্তু এত সবের মাঝে আবরণকে কোথাও দেখতে পেল না সে। এরই মধ্যে সানির চিৎকারে ধ্যান ভাঙে তার। মীরাব চটজলদি তার দিকে তাকায়, সেই সঙ্গে ঘাড় চেপে ধরে বলে, শালা, আমি বধির নই, আস্তে কথা না বললে টুপি চেপে মেরে ফেলবো। মীরাবের মেজাজ গরম। ঘরের এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারছে না সে। কত কষ্ট করে গোছ গাছ করেছিল, সব আবার ঠিক করতে হবে। তার মধ্যে গম্ভীর কণ্ঠ শুনতে পায় মীরাব, যেটা উপর থেকে আসছে। ওই বিচারের কি দোষ? ছাড়োকে, গোলামের পুত আমাকে দেখে ভয় পেয়েছে। আবরণ জায়েদ বিং সামওয়ানস ফিয়ার,
ইটস নর্মাল ব্রো। মিরাপের চক্ষু চড়ক গাছ। সিটকে কিছুটা দূরে সরে আসে। সানি সেখানে কাশতে কাশতে বসে যায়। বেশ শক্ত করেই ধরেছিল ঘাড়। তুই ফ্যানের উপর কেন বসে আছিস? অবাক কণ্ঠ মিরাবের। আবরণ ভাবস্লীনভাবে দুলতে দুলতে জবাব দেয়। কোথাও শান্তি খুঁজে পাচ্ছিলাম না দোস্ত। কোমরে হাত রাখে মিরাব। তির্যক চাহনি দেয় আবরণের দিকে, দাঁত চেপে বলে, সোফায় শান্তি পাসনি, বিছানায় শান্তি পাসনি, আলমারির ভেতরেও শান্তি পাসনি, ওয়ারড্রপ, টেবিল, এমনকি আমার শখের কাউচের তুলোর মধ্যেও শান্তি খুঁজে না পেয়ে ওই ফ্যানের মধ্যে শান্তি পেয়েছিস? আবরণ হতাশার শ্বাস ফেলে। তাকে আর একটি বাক্য উচ্চারণ করতে দেয় না। সানি অপকটে বলে ওঠে, নেমে আয়, আমার ভয় লাগছে, পড়ে যাবি তো। দেখ কিভাবে দুলছি ফ্যান, যখন তখন ভেঙে পড়বি। নীরজ জায়েদ যেমন গ্যারান্টিওয়ালা মানুষ, তার কেনা সকল জিনিসপত্রই সেরকম। চিন্তা করিস না, খুব বেশি হলে ফাটল ধরলেও ভাঙবে না। রিস্ক নিয়ে ওখানে কেন উঠেছিস? বিরক্ত ঝরে পড়ে মিরাবের কণ্ঠে। আবরণ তার থেকেও দ্বিগুণ বিরক্ত নিয়ে বলে, আই নিড পিস। তোর শান্তি খোঁজা বের করছি আমি। বলেই ঝাড়ু খুঁজতে যায় মিরাব। আবরণ তখনও নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। চুলগুলো উস্কো শুষ্ক, পরনে সাদা রঙের সাদা কাটা গেঞ্জি, বাদামি রঙের হাফ প্যান্ট পরে আছে। আবরণকে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে সানি দ্রুত কণ্ঠে বলে, মীরা আসছে, পেটাবে তোকে, নেমে আয়। আবরণ ভ্রু কুঁচকে শুধায়, কাকে মারবে? তোকে। কি দিয়ে? ঝাঁটা দিয়ে। আবরণ বিরক্তিতে চ উচ্চারণ করে। এরপর দায়সারাভাবে বলে, পাবে না। কেন?